প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় ফুসফুসে পানি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ সানাউল্লাহ সরকার। তিনি 1982 সালের মে মাসে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2008 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি BRB হসপিটালের রেসপিরেটরি মেডিসিন বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। ফুসফুসে পানি, আমরা অনেক সময় অনেককে বলতেও শুনি যে বুকে পানি এসেছে। এই যে বুকে পানি কিংবা ফুসফুসে পানি আসা, সেটি বলতে আসলে কি বোঝায়? আমাদের ফুসফুসের মধ্যে দুইটা পর্দা থাকে, একটা বলি প্যারাইটাল প্লুরা, একটা বিসেলার প্লুরা। দুইটা পর্দা, দুইটা ঝিল্লি। এই দুইটা ঝিল্লির মাঝখানে যখন পানি আসে এটা হচ্ছে প্লুরাল এফিউশন, ঠিক আছে। আর কোনো কারণে যখন আমরা ফুসফুসের মধ্যে কি প্রায় অনেকগুলো অ্যালভিওলাই থাকে, ফুসফুসের থলি বলি আমরা, তো এগুলো থেকে কিন্তু অক্সিজেনটা চেঞ্জ হবে। আমরা যে শ্বাস নিব ওটা রক্তের মধ্যে ওই থলির মাধ্যমে রক্তের মাধ্যমে যাবে। তো এগুলোর মধ্যে যখন ফুসফুসের থলির মধ্যে যখন পানি আসবে এটা বলে পালমোনারি এডিমা বা ফুসফুসে পানি। এটা সাধারণত আপনার হার্ট ফেলিওর বা ফ্লুইড ওভারলোড এসব কারণে হয়। তো দুইটা ভিন্ন জিনিস, একটা যখন ফুসফুসের পর্দার মধ্যে পানি আর একটা ফুসফুসের নিজের মধ্যে পানি, অ্যালভিওলার মধ্যে পানি। একজন ব্যক্তি আসলে কিভাবে বুঝবেন যে তার ফুসফুসে পানি এসেছে? যদি কোনো কারণে ফুসফুসে পানি আসে তো এটা তো অনেকগুলো কারণে হয়। মেইনলি যেটা হয় যে পেশেন্ট একটু হাঁটতে গেলে হাঁপায় যাবে, পেশেন্ট শোয়ার একটু পরে তার শ্বাসকষ্ট শুরু হবে অথবা কাশি শুরু হবে, সে উঠে বসে যাবে, অর্থোপনিয়া যেটা বলি, এটা হচ্ছে মেইন সাইন। আর একটা জিনিস হয় শোয়ার পর দেখবেন অক্সিজেনটা ফল করে। আমাদের শরীরে নর্মাল একটা অক্সিজেন থাকে 95 বা 94 এর উপরে থাকবে, যখন শোয়ার পর দেখবেন এটা 90 নিচে নেমে গেছে। আচ্ছা, তো এই একটা সমস্যা, পেশেন্টের শ্বাসকষ্ট হবে, কাশি হবে, কারো আপনার বুকে ব্যথা হইতে পারে, একটু হাঁটতে গেলে হাঁপায় যাবে, এটা যদি ফুসফুসে পানি আসে। আর বুকে যেটা পানি আসে এটা হয় যে আপনার এটা তো একটু অনেক সময় লং স্ট্যান্ডিং হয়, পেশেন্টের হয়তো কাশি হবে, অনেক সময় বুকে ব্যথা হইতে পারে, বুকে ব্যথা পরে বুকে পানি এসে পেশেন্ট একটু হাঁটতে গেলে হাঁপা যেতে পারে, পেশেন্টের বুকে ব্যথা অনেক বেশি হতে পারে, অনেক সময় কাশিতে রক্তও যেতে পারে যদি লং স্ট্যান্ড অন্য কোনো সমস্যা থাকে, এগুলো থাকবে আপনার বুকে পানি আসলে। সেক্ষেত্রে আসলে কি করণীয় তখন সেই মুহূর্তে? এক্ষেত্রে যেটা আমরা করি যে আমরা তো প্রথম পেশেন্ট আসলে আমরা প্রথম একটা বুকের এক্সরে করি। এই এক্সরে আমাকে অনেক কিছু গাইড করবে। একটা সিম্পল একটা ইনভেস্টিগেশন, সব জায়গায় গ্রামগঞ্জ হয় এই পরীক্ষাটা। এই এক্সরে কিন্তু আমাকে গাইড করবে যে এটা কি পালমোনারি এডিমা কিনা, হার্টের সমস্যার কারণে আসলো কিনা, বা পেশেন্টের পানি বেশি হওয়ার কারণে বুকে পানি বেশি হওয়ার কারণে আসলো কিনা, অথবা আপনার প্লুরাল এফিউশন কিনা, বুকের মধ্যে পানি আসলো কিনা। তো এক্সরে আমাকে গাইড করবে, অথবা এই এক্সরে আমাকে গাইড করবে যে পেশেন্টের নিউমোনিয়ার জন্য পানি আসছে কিনা, অথবা টিবির কারণে পানি আসছে কিনা, ক্যান্সারের কারণে পানি আসছে কিনা, অথবা পালমোনারি এম্বোলিজম এরকম সাসপেক্ট করবো কিনা আমরা, বা অন্য কোনো কারণে পানি আসছে কিনা। এই এক্সরে কিন্তু আমাকে গাইড করবো অনেক কিছু। তারপরে এই এক্সরে দেখে আমরা পরবর্তী ডিসিশন নিব যে আমরা পানিকে বের করবো না কি করব। ফুসফুসে পানি কিংবা বুকে পানি আসছে, কি কারণে হচ্ছে এই সমস্যা? বুকে যে পানি আসে এটা কিন্তু দুই ধরনের হয়। একটা হচ্ছে পানিটার ঘনত্ব অনেক কম থাকে, বুকের দুই পাশে পানি আসে, তাহলে আমরা বলবো এটা ট্রানজিটেটিভ পানি। এটা মেইনলি হয় হার্টের কারণে হয়, হার্ট যদি ফেল করে, অথবা যদি কিডনি ফেল করে, অথবা যদি লিভার ফেল করে, অথবা যদি আপনার কোনো কারণে শরীরে আমাদের প্রোটিন কমে যায়, তাহলে এটা ঘনত্ব কম এবং ট্রানজিটেটিভ। আর এক্সিকিউটিভ যেটা মানে ঘনত্ব বেশি, এগুলো বেশিরভাগ খারাপ কারণে হয়। যেমন আপনার নিউমোনিয়ার কারণে হতে পারে, টিবি কারণে হতে পারে, আপনার ক্যান্সারের কারণে হতে পারে, অনেক সময় পালমোনারি এম্বোলিজমের কারণে হতে পারে, অনেক সময় দেখা যায় হার্টের অপারেশন সিএবিজি করার পরে এরকম পানি আসতে পারে, অনেক সময় 830 জনিত কারণেও এরকম হঠাৎ করে এক পাশে বুকে পানি আসতে পারে। সেগুলো কি আসলে ভয়ের কারণ কিনা? রোগীদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করে। বুকের পানি সেটা আসলে একটা ইমার্জেন্সি জিনিস। এখন যদি কোনো কারণে হার্ট ফেল করে, মানে হার্ট অ্যাটাক হলো, তো ইমার্জেন্সি, পেশেন্ট যেগুলো সময় মারা যেতে পারে, তো এই ক্ষেত্রে ট্রিটমেন্টটা আমাকে আর্জেন্ট নিতে হবে। অনেক সময় দেখা যায় পেশেন্টের নিউমোনিয়ার জন্য পানি আসলো, তো নিউমোনিয়া কিন্তু যদি পেশেন্ট সিভিয়ার নিউমোনিয়া হয়, পেশেন্টের মৃত্যুর হার তো অনেক বেশি। এক্ষেত্রে বয়সে অনুযায়ী পেশেন্ট যদি প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে বা অন্য কোনো কোমরবিডিটি থাকে, এক্ষেত্রে আমাকে আর্জেন্ট ট্রিটমেন্ট নিতে হবে। অনেক ক্ষেত্রে যদি আপনার পেশেন্টের টিবি কারণে পানি আসলো, তো এই ক্ষেত্রে কিন্তু আমাকে কনফার্ম করতে হবে যে কী কারণে পানিটা আসছে, না ক্যান্সারের কারণে পানি আসছে। তো এই জিনিসগুলো কনফার্ম করে আমাকে চিকিৎসা করতে হবে, এবং অবশ্যই জিনিসটা ইমার্জেন্সি, একজন ভালো ডাক্তারের কাছে গিয়ে আপনাকে প্রপার চিকিৎসাটা নিতে হবে। কি কি কারণে পানি আসছে সেটি আসলে কিভাবে শনাক্ত করা যায়? যদি মনে করেন যে নিউমোনিয়া যুক্ত পানি আমরা চিন্তা করি, তাহলে হয়তো আমরা বুকের এক্সরে দেখলাম, পেশেন্ট আমাদের কাছে একটা ফিভার নিয়ে আসবে, হয়তো 103-4 মধ্যে জ্বর হয়ে যাবে। পেশেন্ট অনেক সময় দেখা যায় একটু হালকা শ্বাস নিতে গেলে বুকে ব্যথা হতে পারে, যে পাশে পানি আসবে আগে বুকে ব্যথা হয়, তারপরে আপনার সাধারণত পানিটা আসে। পেশেন্ট অনেক সময় কফ বের হয়, হলুদ দুর্গন্ধযুক্ত কফ বের হতে পারে,
অনেক সময় দেখা যায় যে আপনার পেশেন্টের কাশিতে রক্তও যেতে পারে। তো এগুলি যদি আমরা চিন্তা করি হঠাৎ করে হইলো অল্প সময় হিস্ট্রি, তাহলে আমরা চিন্তা করি নিউমোনিয়া জনিত কারণ কিনা। আমার যদি আপনার পেশেন্টের হয়তো 3 সপ্তাহ বেশি কাশি, পেশেন্টের ওজন কমে যাচ্ছে, জ্বর আসতেছে এবং কাশিতে রক্ত যাচ্ছে, পেশেন্টের ফ্যামিলিতে কারো হয়তো টিবির হিস্ট্রি আছে, তাহলে আমরা চিন্তা করবো এটা টিবি জনিত কারণ কিনা, রাতে রাতে জ্বর যদি হয়। এবং যদি পেশেন্টের পানি আসছে এবং পেশেন্টের ওজন কমে যাচ্ছে, আপনার যদি আমরা ক্লাবিং যদি চিন্তা করি হাতে, এবং পেশেন্টের বুকে ব্যথা যদি খুব বেশি হয়, হিমোট্রিসিস হয়, এবং যদি শরীরের অন্য অন্য জায়গায় ক্যান্সারটা ছড়ায় যায়, এরকম যদি চিন্তা করি গ্ল্যান্ডে বা মাথায় বা জন্ডিস হয়, লিভারে যদি পেটেও পানি আসে, তাহলে আমরা চিন্তা করবো যে এটা ক্যান্সারের জনিত কারণে কিনা। এইভাবে চিন্তা করে আমরা টেস্টগুলো এইভাবে করবো। ফুসফুসে পানি এই বিষয়টি পারিবারিক ইতিহাসের সাথে আসলে কোনো সম্পর্ক রয়েছে কিনা? পারিবারিক ইতিহাসের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি অফ যদি টিউবারকুলোসিস চিন্তা করি, এটা একটা বড় জিনিস যে এরকম যে টিবির কারণে যদি এক পাশে পানি আসে তাহলে পেশেন্টের ওজন কমে যাবে, খাওয়ার রুচি কমে যাবে, আপনার গায়ে গায়ে রাতে রাতে জ্বর আসবে এবং রাতে প্রচণ্ড ঘাম হইতে পারে, পেশেন্ট অনেক শুকায় যেতে পারে, কাশিতে রক্ত যেতে পারে। এটা পারিবারিক একটা জিনিস গেল। এখানে একটা খেয়াল রাখবে যে অনেক সময় কিন্তু পেশেন্টের জন্ডিসও হয়, মানে লিভারও ফেল করে পারিবারিকভাবে। হয়তো একজনের বাবার জন্ডিস আছে, ছেলে মেয়েদের অনেক জন্ডিস থাকতে পারে। তো যদি লিভারের কারণে হয়, এটা কিন্তু সিল্ড জনিত হেপাটাইটিস ভাইরাস, বি ভাইরাস, এটার কারণে কিন্তু এরকম হতে পারে। অনেক সময় দেখবেন যে বাবা মা কারো কিডনি ড্যামেজ হয়েছে, ডায়ালাইসিস করতেছে, তাদের কিন্তু বুকে পানি আসে। এখন ছেলে মেয়ে যদি কারো এরকম কিডনির সমস্যা থাকে, ওই কারণে কিন্তু পানি আসতে পারে। অনেক ক্ষেত্রে যদি আর্থাইটিস চিন্তা করেন, জেনেটিক কিছু ইয়ে থাকে, ওই কারণে কিন্তু পারিবারিকভাবে পানি আসতে পারে। তো টিবি ছাড়া আরও অনেকগুলো কারণে কিন্তু পারিবারিকভাবে পানি আসতে পারে। কাউন্সেলিং কিভাবে করে থাকেন আপনারা? কাউন্সেলিং আসলে আমরা এখন নির্ভর করেছি পেশেন্টের ডায়াগনোসিসের উপর, যে এটা কি হার্ট ফেলিয়ারের কারণে আসলো, না কিডনির কারণে আসলো, না লিভারের কারণে আসলো, না নিউমোনিয়ার কারণে আসলো, না আপনার যক্ষার কারণে আসলো, না ক্যান্সারের কারণে আসলো। অ্যান্ড কী কারণে পানি আসছে পেশেন্টকে আমরা ওইভাবে কাউন্সেলিং করি। টিবি হলে আমরা চিন্তার কিছু নাই, আমরা এগুলো আপনার ওষুধ রেগুলার খেলে এটা ঠিক হয়ে যাবে, হার্টের চিকিৎসাগুলো ঠিক হয়ে যাবে, কিডনির চিকিৎসা ঠিকভাবে নিলে ঠিক হয়ে যাবে। আপনার ক্যান্সার হলে এখন বলি যে এখানে অনেক আধুনিক চিকিৎসা বের হচ্ছে, তো আমরা যদি এগুলো করি এবং পেশেন্টের দেখা যায় 10-15 বছর বাঁচা কোনো ব্যাপার হয় না এবং খুব সুন্দর লাইভ লিড করতে পারে। তো কাউন্সিলিংটা নির্ভর করে আসলে কোন ধরনের রোগ হয়েছে এবং পেশেন্টের ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি অনেক কিছুর উপর নির্ভর করে। ফুসফুসে পানি আসছে, এর চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে আমাদের দেশে? এইটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি আসলে কোন পরীক্ষাটা করে মানে 100% কনফার্ম করবেন যে না আপনার এটা টিবি, আপনার এটা ক্যান্সার, চিকিৎসাটা আপনার ওইভাবে হইতে হবে। আচ্ছা, নাহলে কিন্তু আপনার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে। এই যে পানি আসছে আবার চিকিৎসা পদ্ধতির পরে সেই পানিটি চলে যাচ্ছে, সেটির মধ্যে আসলে কতদিন সময় লাগে এই চিকিৎসা পদ্ধতিতে? এইটা আসলে নির্ভর করে যে কি কারণে পানি আসছে। আমরা করেন যদি হার্ট ফেলিয়ার কারণে পানি আসে, এটা তো 2 দিনের মধ্যে পানি চলে যাবে, এটাতে পানি বেরও করা লাগবে না। আমরা জাস্ট ওষুধ দিব, প্রস্রাবের সাথে পানিটা বের হয়ে যাবে, পুরো শরীর থেকে পানি চলে গেল। এখন কিডনি যদি কারণে পানি আসে, অনেক সময় ডায়ালাইসিস করলে পানিটা চলে যায়, অনেক সময় লিভারের কারণে পানি আসে, আমরা যদি একটু অ্যালবুমিন দিই, লিভার চিকিৎসা দিই, পানিটা চলে যেতে পারে। এটাগুলো ট্রানজিটিভ কেসের ক্ষেত্রে। যদি নিউমোনিয়া হয় যে আমরা প্রপার অ্যান্টিবায়োটিক দিই, হয়তো 4-5 দিনের মধ্যে পানিটা চলে যাবে, ঠিক আছে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে অনেক সময় নিউমোনিয়াতে আপনার এম্পাইমা হয়ে যায়, অ্যানসিস্টেড প্রলিফেশন হয়, এগুলো কিন্তু যাবে না, এগুলো কিন্তু আপনার এই নর্মাল চিকিৎসা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। অনেক সময় টিবির কারণে পানি হয়, টিবি ওষুধ হয়তো 15-20 দিন খাওয়ার পরে এই পানিটা অনেকটাই চলে যায়, 1 মাসের মধ্যে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ক্যান্সারের কারণে তো পানিটা যাবে না, এক্ষেত্রে আমাদের আরও অ্যাডভান্স চিকিৎসা করতে হবে। আমরা অনেককে দেখি যে অনেকে আসলে সেই চিকিৎসা পদ্ধতি নিতে চান না, অর্থাৎ বিভিন্ন ধরনের ইন্টারভেনশনাল যে জিনিসগুলো রয়েছে চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে সেটি নিতে চান না, তাদের ক্ষেত্রে কি করণীয়? আপনি যদি টাকা খরচ একবারে করতে চান, এখন মনে করেন যে এরকম রোগী আমি পাইছি যে আমার কাছে আসছে যে এই নিয়ে 4 বার পানি বের করছে। তো চিন্তা করেন যে প্রতিবার পানি বের করলে ক্ষেত্র বিশেষে 7 থেকে 10 হাজার টাকা খরচ হয়। এটা হলো খরচ, পানি বের করা খরচ, তারপর আবার পানি পরীক্ষা খরচ আরো এরকম 8-10 হাজার টাকা। তো প্রতিবার এরকম 4 বার পানি বের করলে প্রায় 40 হাজার টাকা খরচ হয়ে গেল। তো আপনি যদি আমরা যদি সাসপেক্ট করি যে এটা টিবি না ক্যান্সার, তাহলে আমি তো সরাসরি মেডিকেল থোরাকোস্কোপি বা ফ্লুরোস্কোপি করবো। এটা কয়েকটা সুবিধা আছে, আপনি একদম দেখে 100% কনফার্ম যে না এটা টিবি, এটা ক্যান্সার, আপনার কোনো পরীক্ষা করা লাগবে না। আপনি তো মানে পানিটা বের করে যে চোখে দেখা আর আপনি ভিতরে গিয়ে দেখে আসলেন হ্যাঁ এই জায়গায় ক্যান্সার আছে, এটা 100% ক্যান্সার। যদি রিপোর্ট ভুলও হয় আপনি এটা বলবেন না এটা ক্যান্সারই। আর একটা বড় সুবিধা হচ্ছে আমি তো আপনাকে ওখান থেকে যখন বায়োপসি নিব, এটা আপনি 2-3টা সেন্টারে আপনি রিপিট করতে পারেন, আপনার কোনো সন্দেহ হবে না যে এই 3টা সেন্টার রিপোর্ট যদি এক হয় তাহলে আপনি 100% কনফার্ম, তাহলে আপনি কেন ভুল চিকিৎসা যাবেন। আর সবচেয়ে যেটা বড় সুবিধা, আপনি যদি ক্যান্সার হয় আলটিমেটলি কিন্তু আপনি ওই ক্যান্সারের চিকিৎসা করতে গেলেও ভিতরে টিউব দিয়ে আসতে হবে, দিয়ে আসে যখন পানিটা 24 ঘন্টায় 150 ml নিচে আসবে তখন একটা ওষুধ দিয়ে আসতে যাতে পানিটা না আসে। ক্যান্সার ডায়াগনোস হওয়ার পরে কিন্তু আবার আলটিমেটলি টিউব দিতে হবে, ওই একটা টিউব দিতে আবার 20-25 হাজার টাকা খরচ। তো আলটিমেটলি ওই রোগ ধরতে ধরতে চিকিৎসা করতে 1 লাখ টাকা খরচ হয়ে গেল। অথচ একটা ফ্লুরোস্কোপির ক্ষেত্রে খরচ লাগে 20 থেকে 25 হাজার টাকা, এবং একবারেই আপনার রোগও কনফার্ম, আপনার আত্মীয় স্বজন কারোর মধ্যে কোনো সন্দেহ নাই। ধরুন আপনি টিউব দিয়ে আসলেন,
টিউব দিয়ে আসে আপনার পানিটা বের হওয়ার পরে কিন্তু আপনি ক্যান্সার চিকিৎসা শুরু করতে পারবেন, এর আগে কিন্তু আপনি ক্যান্সার চিকিৎসা শুরু করতে পারবেন। ফুসফুসে পানির চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে ফ্লুরোস্কোপির ভূমিকা সেটি আসলে কি? ফ্লুরোস্কোপি এই টার্মটা আমাদের দেশে খুব বেশি ইউজ হয় না। তো একটা জিনিস যেটা বলতেছিলাম আমি, যে আপনার যদি বুকে পানি আসে, আপনার বা আমার আত্মীয় স্বজন কারো যদি হয়, আমি কি চাবো যে আমার যে 100% নিশ্চয়ই যে এই রোগটা যাতে কনফার্ম হয়। আমাদের অনেক অভিযোগ আছে যে রোগ ঠিকভাবে ধরা পড়ে না, ভুল চিকিৎসা হয়, দেশে বাইরে যাইতে হয়। তো আপনি যদি না জানেন যে এই বুকে পানি আসার 100% কনফার্ম চিকিৎসা কোনটা, কনফার্ম মানে পরীক্ষা কোনটা, তাহলে আপনি কিন্তু ফ্লুরোস্কোপিতে যাবেন। আচ্ছা, অনেকগুলো সুবিধা আছে, কারণ ফ্লুরোস্কোপি যখন করবেন, যে আপনার যেটা বললাম যে আমি সরাসরি ক্যামেরা নিয়ে ভিতরটা পুরোটা দেখে আসতেছি, আপনার প্লুরা দেখতেছি, আমি হার্ট দেখতেছি, আমি ডায়াফ্রাম দেখতেছি, ফুসফুস দেখতেছি, সব ঘুরে ঘুরে দেখে কোথায় আপনার লিশন আছে, মানে কোথায় ক্যান্সারটা ছড়াইছে মনে হচ্ছে আপনার যদি ক্যান্সার হয়, আপনি ওখান থেকে সরাসরি বায়োপসি নিয়ে আসলেন, যেটা আপনি ওই যে বাহির থেকে সুই দিয়ে কিন্তু সরাসরি আপনি দেখতে পাবেন না। এবং এই রিপোর্টে অনেক ফেলাসি আছে, অনেক ভুল হইতে পারে, কিন্তু ওই যে ভিতর থেকে বায়োপসি নিয়ে আসবেন, এটা কোনো ভুল হবে না, কারণ আপনি 2-3টা সেন্টার থেকে রিপিট করবেন। আপনারও বিশ্বাস হবে, রোগীরও বিশ্বাস হবে, অন্য কোনো ডাক্তার যাকে দেখাবেন সেই এই ডিসিশন দেখে বলবেন না এটা ক্যান্সার। আচ্ছা, অথবা যদি টিবি হয় তাহলে আপনি ওই বায়োপসি আপনাকে কনফার্ম করবে, তাহলে আপনি 100% কনফার্ম হয়ে আপনি চিকিৎসাটা নিচ্ছেন, নিশ্চিত একটি বিষয়, আপনার মধ্যে সন্দেহ নেই, আপনার কথা কখনো মনে হবে না যে আমার চিকিৎসাটা ভুল হচ্ছে। এরপরও আছে বায়োপসির পরও যদি আপনার সন্দেহ হয়, আপনি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করতে পারেন, ওটা কিন্তু ওই এফএনসি টিস্যুতে আপনি করতে পারবেন না। তো এটাই তো আপনার একটা 100% এটা কনফার্ম। 2 নম্বর যেটা, অনেক সময় আপনার নিউমোনিয়া হয়, নিউমোনিয়ার কারণে ওই যে বুকে পুজো হয়ে যায়, আমরা বলি অনেক অ্যানসিডিটি প্রলিফারেশন, টিবির কারণে অ্যানসিডিটি ডিফিউশন। তো একটা যদি অ্যানসিডিটি ইপুরেশন নর্মাল অপারেশন করতে যান 3 থেকে 4 লাখ টাকা লাগবে। আমরা কি হয়, জাস্ট লোকাল দিয়ে, অজ্ঞানও করা লাগে না, লোকাল দিয়ে 30 থেকে 40 হাজার টাকা লাগবে মাত্র, আপনি পুরোটা একদিনই আমরা ক্লিয়ার করে দেবো। 4 লাখ টাকা খরচ হলে আপনার জাস্ট 40 হাজার টাকা দিয়ে আপনি একদম ক্লিয়ার, এবং একদিন ভর্তি থাকবেন, পরের দিন আপনার ছুটি। তো আপনি কোন চিকিৎসাটা নেবেন, যেটা আপনার কষ্ট কম হবে, পেশেন্টের রিস্ক কম হবে, টাকা তো অবশ্যই বিশাল ফ্যাক্টর। তো এক্ষেত্রে অবশ্যই ফুসফুসের এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরো জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ফুসফুসে পানি নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। লাং বা ফুসফুস আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আমাদের ভেতরে যেই আমরা অক্সিজেনটা গ্রহণ করি, সেই অক্সিজেনটা এবং আমরা যে নিঃশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইডটা বের করে দিই, এই টোটাল কাজটা করে থাকে কিন্তু আমাদের লাং বা ফুসফুস। এই ফুসফুস যদি সুস্থ না থাকে, তাহলে স্পেশালি কোভিডের সময় আমরা দেখেছি যে আমরা কতটা অসুবিধায় পড়ে যাই। সো যারা খুব যত্ন করে খাবারের তালিকাটা তৈরি নাও করেন, তাদেরকেও অবশ্যই বলবো যে লাংয়ের প্রশ্বাসটা যেন সুস্থ থাকা যায়, সেই সুস্থতার জন্য খাবারের তালিকাটাকে একটু ব্যালেন্স রাখা জরুরি। কি খাবো এই লাংয়ের সুস্থতার জন্য, এই নিয়েই তো চিন্তা। লাংয়ের সুস্থতার জন্য আপনাকে খাদ্য তালিকায় খুব বেশি, অনেক বেশি মডিফিকেশন আনতে হবে না। আমাদের চারপাশে যে পাওয়া যায়, যেমন ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, ওমেগা 3, এই ধরনের ছোট ছোট যে নিউট্রিয়েন্টগুলো আমরা চারপাশে পাই, সেই পুষ্টি উপাদানগুলোই কিন্তু আমাদের লাং ভালো রাখতে বেশ উপকারী। ভিটামিন সি পাওয়া যায়, আমরা যদি অরেঞ্জ খাই, মাল্টা খাই, এগুলোতে কিন্তু ভিটামিন সি যথেষ্ট ভালো। আর লাং প্রসারিত করার জন্য লাংয়ের যে কোষগুলো আছে, সেই কোষগুলোকে ভালো রাখার জন্য ম্যাগনেসিয়াম খুব ভালো কাজ করে। সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকায় একটু নাটস রাখতে পারেন। এছাড়া রাখতে পারেন খাদ্য তালিকায় একটু চিয়া সিড। অনেকেই শুধু ওজন কমানো বা ওজন নিয়ে যারা চিন্তা করছেন, তারা চিয়া সিডের গুরুত্বটা জানেন, কিন্তু চিয়া সিডে কিন্তু যথেষ্ট ওমেগা 3 আছে, যেটি আপনার লাং ভালো রাখতেও হেল্প করে। সো প্রতিদিন নয়, অবশ্যই সেটি কতটুকু পরিমাণে খাবেন বা আপনার জন্য কতটুকু যুক্তিযুক্ত হবে, একজন পুষ্টিবিদ বা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। খাবারের তালিকায় রাখতে পারেন ম্যাগনেসিয়াম সমৃদ্ধ আপনি পালং শাক, স্পিনাচ বা পালং শাক আমাদের খাবারে প্রতিদিন না হলেও সপ্তাহে কিন্তু একটু রাখা প্রয়োজন। যদি আমরা একটু গাঢ় সবুজ শাকগুলোও রাখি, সেটিও আমাদের জন্য হেলদি। তবে স্পিনাচটা আমাদের হার্টের জন্য বা লিভারের ফাংশনের জন্য, এমনকি লাং যেটা বলছিলাম, সেটার জন্য কিন্তু বেশ ভালো কাজ করে। সো বিকেলে যারা কি খাবো না এরকম চিন্তা করছেন, তারা কিন্তু স্পিনাচ স্যুপ খেতে পারেন। যাদের অনেক বেশি কোলেস্টেরলের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই স্পিনাচ স্যুপটা খুব ভালো কাজ করে। অবশ্যই সল্টের বিষয় এবং অয়েলের বিষয়ে মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। এছাড়া আপনাকে সবসময় মনে রাখতে হবে যে অত্যাধিক ঠান্ডা বা অত্যাধিক গরম কোনটাই আমাদের শরীরের জন্য খুব বেশি যুক্তিযুক্ত না। অবশ্যই ওয়েদারের কথা মাথায় রেখে যদি একটু দেখেন যে একটু কোল্ড ওয়েদার আছে, সে সময় একটু ওয়ার্ম ওয়াটার, একটু লেক ওয়ার্ম ওয়াটার, মানে কুসুম গরম পানি, এগুলো যদি আপনি খাদ্য তালিকায় রাখেন, আমাদের ফুসফুসের প্রসারিত হওয়াটা অনেক সময় ভালো কাজ করে।
এছাড়া যাদের দেখা যায় বিভিন্ন ধরনের অ্যালার্জি আছে, অ্যালার্জেটিক খাবারগুলো কিন্তু খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে, কারণ প্রত্যেকটি মানুষেরই কিন্তু অ্যালার্জি কিন্তু এক একটা খাবারে এক এক রকম থাকে। ঠিক কোন খাবারে আপনার অ্যালার্জি আছে সেটি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর তাছাড়া ফুসফুসের যত্নে থাকতে হবে, ডাস্টের ভিতরে বেশি না যাওয়া, মাস্ক ব্যবহার করা, এবং অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কোল্ড অ্যালার্জি থাকে, এই ধরনের প্রবলেমগুলো যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কি করতে হবে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। ফুসফুসে পানি আসছে, বারংবার পানি বের করা হচ্ছে, ক্যান্সার রোগী যারা রয়েছেন কিংবা কিডনি জটিলতায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে সেটির সম্ভাবনা আসলে কতদূর? আমরা কি জানি অনেক পেশেন্ট পাচ্ছি যে কিডনি রোগীদের দেখবেন যে কদিন পর পর পানি বের করতে হচ্ছে এবং কদিন পর পরই পানি আসে। নিশ্চয়ই। তো ওনারা কিন্তু অনেক সাফার করে, এমনি ডায়ালাইসিস করে তারপরে আবার যদি বুক থেকে এরকম পানি বের করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা যেটা করি কি যে আমরা আগে দেখি যে আসলে এটা ক্যান্সার বা টিবির কারণে পানিটা আসতেছে কিনা। এক্ষেত্রে কিন্তু ফ্লুরোস্কোপি দ্য বেস্ট। আমরা প্রথমে দেখে আসলাম ভিতরে যে এরকম ক্যান্সার বা টিবি আছে কিনা, যদি মনে না হয় নাই তাহলে আমরা একটা বায়োপসি নিয়ে আসলাম, ভিতরে একটা টিউব রেখে আসলাম। দেখা যায় 24 ঘন্টা যদি 150 ml নিচে পানি আসে আমরা ভিতরে একটা ওষুধ দিয়ে আসি, তাহলে কি হবে আর পানি আসবে না। এরকম আমার এরকম 8-10টা পেশেন্ট আছে খুবই ভালো আছে। এবং ওই যে একবার ওষুধ ফ্লুরোসিস যেটা বলি এটা করার পরে কিন্তু পেশেন্টের পানি আসেনি, তো ওনার আর ওই পানি নিয়ে কোনো টেনশন নাই। আর একটা যেটা হয় যদি তাদের ক্যান্সার হয় তাদের কিন্তু এরকম বারবার পানি আসে, আপনি 3 বার 4 বার 5 বার পানি বের করবেন। এবং সবচেয়ে যেটা অ্যালার্মিং যেটা অনেকেই কিন্তু পানি অবস্থায় ক্যান্সারের থেরাপি দেয়, ওইটা কিন্তু ভালো কাজ করবে না। এইটাও কিন্তু নিয়ম হচ্ছে যে আপনার টিউব দিয়ে আসলেন, পানিটা যখন কমে যাবে আপনি ভিতরে ফ্লুরোসিস করে দিয়ে আমরা দিলে এই রোগী পানি নেওয়ার চিন্তা করতে হবে না। ইনশাল্লাহ যে কেউ বাঁচবে, পানি আসবে না, উনি স্বাভাবিক অন্য সব কাজকর্ম করতে পারবে। নিশ্চয়ই। তো এটা খুবই ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ফুসফুসে পানি নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নিব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। নেফ্রাইটিস জনিত কিডনি রোগ, যেটা আমাদের দেশে একটা সময় বেশ বেশি ছিল, কিন্তু পরবর্তীকালে সারা বিশ্বে এবং আমাদের দেশেও ডায়াবেটিস জনিত কিডনি রোগ, ক্রনিক কিডনি ডিজিজের প্রধান কারণ হিসেবে উঠে আসে। এরপরে উচ্চ রক্তচাপ জনিত কিডনি রোগ, তারপরে হলো নেফ্রাইটিস জনিত, এর পাশাপাশি বংশগত কিডনি রোগ, পাথরজনিত কিডনি রোগ, তারপরে হচ্ছে ইনফেকশন জনিত কিডনি রোগ, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া জনিত কিডনি রোগ, এ ধরনের বিভিন্ন রকম কিডনি রোগ আমরা পাচ্ছি এবং সেটা সারা দুনিয়াতেও। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।